হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি টেট 2024 প্রস্তুতি পড়বে। আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা অন স্ক্রিন দেখতেই পাচ্ছ। আজকের টপিকটা হচ্ছে আমাদের স্বাভাবিক উদ্ভিদ ক্লাস 2। অলরেডি কিন্তু আমরা ক্লাস 1 আলোচনা করেছি। আজকে তাহলে আমরা আলোচনা করব ক্লাস 2, অর্থাৎ এর আগের যারা ক্লাসটা করোনি বা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, কারণ এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকে কিন্তু ভালো করে ক্লাসটা মন দিয়ে করো, আর আগের যারা ক্লাসটা করোনি প্রত্যেকে কিন্তু আগের ক্লাসটাও করে নাও। তাহলে চলো আজকের ক্লাসে আমরা চলে যাই। তাহলে দেখো, এর আগের ক্লাসে কিন্তু আমরা এই পর্যন্ত পড়েছিলাম, তাই তো? এর আগের ক্লাসে কিন্তু আমরা এই পর্যন্ত পড়েছিলাম। আজকে আমরা পড়ব কি অপুষ্পক উদ্ভিদ থেকে। ওকে, দেখো তাহলে অপুষ্পক উদ্ভিদ কাকে বলা হয়। প্রথমে তো জানতে হবে অপুষ্পক উদ্ভিদ কাকে বলা হয়। দেখো, বলা হয়েছে যেসব উদ্ভিদের ফুল, ফল ও বীজ গঠিত হয় না তাদেরকে কি বলা হয়? অপুষ্পক উদ্ভিদ। অর্থাৎ যে সমস্ত উদ্ভিদের ফুল, ফল এবং বীজ কোনোটাই হয় না তাদেরকে আমরা কি বলবো? অপুষ্পক উদ্ভিদ। এদের আবার 3 ভাগে ভাগ করা হয়। এদেরকে কয় ভাগে ভাগ করা হয়? এদেরকে আমরা 3টে ভাগে ভাগ করি। নাম্বার 1, একটাকে বলছে থ্যালোফাইটা, 2 নাম্বার হচ্ছে কি ব্রায়োফাইটা, আর 3 নাম্বার হচ্ছে টেরিডোফাইটা। বোঝা গেল? তাহলে অপুষ্পক উদ্ভিদকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি থ্যালোফাইটা, 2 নাম্বার হচ্ছে ব্রায়োফাইটা, আর 3 নাম্বার হচ্ছে টেরিডোফাইটা। এই 3টে জিনিস আমরা ভালো করে জানবো। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি থ্যালোফাইটা। থ্যালোফাইটাকে অন্য একটা বাংলার নাম রয়েছে যেটাকে আমরা বলি সমাঙ্গদেহী উদ্ভিদ। মনে থাকবে? দেখো, তাহলে থ্যালোফাইটা উদ্ভিদ বা সমাঙ্গদেহী উদ্ভিদ কাকে বলা হয়? ভালো করে জিনিসটা ভালো করে দেখবে। বলছে এদের দেহ মূল, কাণ্ড ও পাতায় কিন্তু বিভক্ত নয়। তাহলে দেখো, আমরা যদি একটা উদ্ভিদ দেখি, ঠিক আছে, আমরা ধরো একটা উদ্ভিদ দেখলাম, এই একটা উদ্ভিদ ধরো, ঠিক আছে, এই একটা উদ্ভিদ। আমরা এখানে কি করতে পারি? এরকম ডালপালা থাকে, এখানে একটা পাতা থাকে, তাই তো? আবার এখানে কি থাকে? এরকম একটা ফুল থাকে। তাহলে এরকমভাবে কিন্তু আমরা একটা উদ্ভিদকে কিন্তু ভাগ করতে পারি, ঠিক আছে? তার মানে কি, যেটা আমাদের স্বাভাবিক উদ্ভিদ সেই উদ্ভিদকে আমরা সাধারণত কোনটা ডাল, কোনটা পাতা, কোনটা মূল, কোনটা ফুল, সবগুলোতে আমরা কিন্তু বিভক্ত করতে পারি বা আলাদা করতে পারি। তাহলে এখানে কি বলছে? তাহলে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ হচ্ছে এমন এক ধরনের উদ্ভিদ যেগুলোকে আমরা কি বলছে? যেগুলোকে আমরা মূল, কাণ্ড ও পাতায় কিন্তু বিভক্ত করতে পারি না। এগুলোকে আমরা কখনো আলাদা করতে পারবো না। এগুলো দেখতে পুরোটাই একই রকমের মনে হবে। তাই এগুলোকে আমরা কি বলবো? থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভালো করে মনে রেখো। বলছে ক্লোরোফিলের উপস্থিতি অনুসারে এরা আবার 2 ভাগে ভাগ। তাহলে ক্লোরোফিলের উপস্থিতি অনুসারে এদেরকে আমরা 2টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি শৈবাল। তাহলে থ্যালোফাইটা বা সমাঙ্গদেহী উদ্ভিদের উদাহরণ কি হবে? 1 নম্বর হচ্ছে শৈবাল। তাহলে শৈবাল কি? শৈবালকে আমরা থ্যালোফাইটা উদ্ভিদ বলি। আর এদের পাতা, মূল ও কাণ্ড এদেরকে কিন্তু আলাদা আমরা করতে পারবো না। বুঝতে পেরেছো? এরা ক্লোরোফিল যুক্ত স্বভোজী সমাঙ্গদেহী। ভালো করে মনে রেখো। তাহলে যারা শৈবাল হয়, শৈবালগুলো কি? শৈবালগুলো অবশ্যই স্বভোজী, এরা ক্লোরোফিল যুক্ত, এরা সমাঙ্গদেহী এবং এদের পাতা, মূল এবং কাণ্ড কোনোটাই কিন্তু আমরা আলাদা করে বিভক্ত করতে পারবো না। যেমন উদাহরণ দেখো, কয়েকটা শৈবালের উদাহরণ। 1 নম্বর হচ্ছে কি স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা যেটা সূত্রকার মতো শৈবাল, মানে সুতোর মতো দেখতে। বোঝা গেল? তাহলে স্পাইরোগাইরা কেমন দেখতে? এরা সুতোর মতো দেখতে। তারপরে বলছে কি দেখো, ক্লাইমোডোমোনাস। ক্লাইমোডোমোনাস এটা হচ্ছে এককোষী শৈবাল, ক্লাইমোডোমোনাস। তারপরে চলে এসো ভলভক্স। ভলভক্সকে কি বলা হয়? উপনিবেশ গঠনকারী শৈবাল। এগুলো কিন্তু ভালো করে মনে রেখো। ভলভক্সকে কি বলা হয়? উপনিবেশ গঠনকারী শৈবাল বলা হয়। আর ক্লাইমোডোমোনাসকে কি বলা হয়? এককোষী শৈবাল বলা হয়। আর স্পাইরোগাইরা হচ্ছে সুতোর মতো দেখতে। তাহলে এই কয়েকটা শৈবালের নাম কিন্তু ভালো করে মনে রেখো। ক্লিয়ার? তাহলে এবার 2 নম্বর যেটা বলছে কি ছত্রাক।
তো একটা পড়লাম শৈবাল। এবার চলে আসো ছত্রাক। এরা কিন্তু ক্লোরোফিলবিহীন, এদের মধ্যে ক্লোরোফিল থাকে না। তাহলে ক্লোরোফিল না থাকলে কী হবে? এরা নিশ্চয়ই স্বভোজী হবে না, এরা নিজেরা খাবার তৈরি করতে পারবে না, হিসাব বলছে। এরা কি তাহলে? এরা হচ্ছে মিথজীবী। যেমন তোমরা ব্যাঙের ছাতা দেখেছো, দেখো নি ব্যাঙের ছাতা? তাহলে ব্যাঙের ছাতা কি? ব্যাঙের ছাতা হচ্ছে এক ধরনের ছত্রাক। এরা কিন্তু নিজেদের খাবার নিজেদের তৈরি করতে পারে না, কিন্তু এরা সমাঙ্গদেহী। বুঝতে পেরেছো? এরা কিন্তু সমাঙ্গদেহী। এছাড়াও দেখবে বাড়িতে যদি রুটি থাকে, সেই রুটিটা তোমরা যদি দু একদিন রেখে দাও ঘরের মধ্যে, কি হবে? রুটিতে একটা মানে ছত্রাক তৈরি হয়, সাদা সাদা কেমন যেন একটা ছত্রাক তৈরি হয়ে যায় না? সেটাও কিন্তু এক ধরনের ছত্রাক। অর্থাৎ এরা হচ্ছে মৃতজীবী, এরা ক্লোরোফিলবিহীন, এরা নিজেদের খাবার নিজেরা কিন্তু তৈরি করতে পারে না। যেমন উদাহরণ ইস্ট হচ্ছে এককোষী ছত্রাক, মনে রেখো। তারপর মিউকর, পেনিসিলিয়াম, অ্যাগারিকাস, এরা হচ্ছে এক ধরনের ছত্রাক। আর এরা প্রত্যেকটা কিন্তু থ্যালোফাইটার এক একটা উদাহরণ, মনে থাকবে। তাহলে এইগুলো কিন্তু ভালো করে মনে রেখো, কারণ এইগুলো পরীক্ষা আসার সম্ভাবনা অনেকটা বেশি। ক্লিয়ার সবার? সেকেন্ড দেখো, সেকেন্ড যেটা আমরা পড়বো সেটাকে আমরা কি বলবো? ব্রায়োফাইটা। তাহলে ব্রায়োফাইটা জিনিসটা বোঝো, এটা কি বলছে? ব্রায়োফাইটা মেনলি হচ্ছে মস জাতীয় উদ্ভিদকে কি বলা হয়? ব্রায়োফাইটা বলা হয়। ভালো করে মনে রাখো, মস জাতীয় উদ্ভিদকে আমরা কি বলবো? ব্রায়োফাইটা বলবো। এদের দেহ, কাণ্ড, পাতা এবং মূল থাকে না। এদেরকে ভালো করে মনে রেখো, এদের দেহে কাণ্ড, পাতা এবং মূল কিন্তু থাকে না। আর আগে যেটা আমরা পড়লাম, ওদের থাকে দেহ, কাণ্ড, পাতা, মূল থাকে, কিন্তু আলাদা করতে পারি না, সেগুলোকে আমরা আলাদা করতে পারবো না। কিন্তু যারা হচ্ছে দেখো, যারা ব্রায়োফাইটা, এদের দেহে কিন্তু মূল, পাতা, কাণ্ড কিছুই থাকে না। এটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রেখো। এদের মূলের পরিবর্তে যেটা থাকে সেটাকে কি বলা হয়? রাইজোয়েড। তাহলে কি বলা হয়? রাইজোয়েড। দেখা যায় কাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে, তাহলে আনসার করবে কি? ব্রায়োফাইটা। এদের দেহে ক্লোরোফিল থাকায় এরা হচ্ছে স্বভোজী। তাহলে যারা হচ্ছে ব্রায়োফাইটা, এরা কিন্তু নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে। যেমন হচ্ছে মস। সংবহন কলাতন্ত্র অনুপস্থিত, এদের মধ্যে সংবহন কলাতন্ত্র থাকে না। তাহলে এদের মধ্যে সংবহন কলাতন্ত্র থাকে না। যেমন সংবহন কলাতন্ত্র কোনগুলো? জাইলেম আর ফ্লুয়েম। তোমরা জানো, প্রত্যেকেই পড়েছো। জাইলেম আর ফ্লুয়েমকে কি বলা হয়? সংবহন কলাতন্ত্র। তাহলে সংবহন কলাতন্ত্র যেমন ব্রায়োফাইটারও থাকে না, ঠিক তেমনি আগে যেটা আমরা পড়লাম থ্যালোফাইটা, এদের মধ্যেও কিন্তু সংবহন তন্ত্র থাকে না, এটা মনে রেখো। এবং জননাঙ্গ বহুকোষযুক্ত হয়, এদের যে জননাঙ্গ সেটা কিন্তু বহুকোষযুক্ত, এটা মনে রেখো। উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে কি? পোগোনোটাম, তারপর হচ্ছে কি রিক্সিয়া, তারপর হচ্ছে কি দেখো মার্ক্যানসিয়া, পলিটিক্রাস। এই নামগুলো একটু মনে রাখার চেষ্টা করো, যদি পরীক্ষা প্রশ্ন আসতেও পারে নামগুলো থেকে। আর না দিলে এখান থেকে প্রশ্ন আসতে পারে ব্রায়োফাইটার বৈশিষ্ট্য বলে, ঠিক আছে? তারপরে চলে আসি আমরা, দেখো টেরিডোফাইটা। টেরিডোফাইটা বলতে কি বোঝায়? টেরিডোফাইটা মেনলি হচ্ছে ফান জাতীয়, বোঝা গেল? পরীক্ষায় এগুলো প্রশ্ন দিতে পারে। ফান কোন জাতীয় অপুষ্পক উদ্ভিদ? থ্যালোফাইটা, ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। বুঝতে পেরেছো? এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে দেখো টেরিডোফাইটা, তাহলে টেরিডোফাইটা ফান জাতীয় উদ্ভিদ। এদের দেহে মূল, কাণ্ড ও পাতা কিন্তু উপস্থিত। এদের দেহে মূল, কাণ্ড, পাতা কিন্তু এদের উপস্থিত। এদের দেহে ক্লোরোফিল থাকায় এরা কিন্তু স্বভোজী। আর উদাহরণ দেখো কি বলছে? ড্রয়োপটেরিস, মার্সেলিয়া, লাইকোপোডেরিয়াম এবং সেলাজিলিয়া। এছাড়াও এই যে তিনটে আমরা নামগুলো পড়লাম, এই তিনটে সম্পর্কে আরও ডিটেলসে কিন্তু আমরা পরে ক্লাস করব। একটা ক্লাসে এত ডিটেলস দেব না, তাহলে কিন্তু জিনিসটা তোমাদের মধ্যে চাপের হয়ে যাবে। বুঝতে পেরেছো? আমরা ধীরে ধীরে কিন্তু আরও ডিটেলসে পড়ব। যদি আমরা আরও অতিরিক্ত পরীক্ষা হতে সময় পাই, আরও ডিটেলসে পড়ব অন্যান্য বইগুলো থেকে আরও ডেটা কালেকশন করে। ক্লিয়ার? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে।
আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো, তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। চলো নেক্সট কি বলছে দেখো, সপুষ্পক উদ্ভিদ। তাহলে এতক্ষণ আমরা পড়লাম কি অপুষ্পক উদ্ভিদ পড়লাম, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ। দেখো এখানে কি বলছে, যেসব উদ্ভিদের ফুল ফল বীজ গঠিত হয় তাদেরকে কি বলা হয়, সপুষ্পক উদ্ভিদ। বোঝা গেল? তাহলে সপুষ্পক উদ্ভিদ কাকে বলা হয়, যেসব উদ্ভিদের ফুল ফল বীজ গঠিত হয় তাদেরকে আমরা কি বলবো, সপুষ্পক উদ্ভিদ বলবো। দেখো এখানে বলছে ফুলের উৎপত্তি অনুসারে সপুষ্পক উদ্ভিদকে আমরা দুই ভাগে ভাগ করি। কি বলছে, ফুলের উৎপত্তি অনুসারে একটাকে বলছে ব্যক্তজীবী আর একটাকে বলছে গুপ্তজীবী। দেখো ব্যক্তজীবী মানে কি, ব্যক্তজীবীকে ইংরেজিতে বলছে জিমনোস্পার্ম, ভালো করে নামটা মনে রেখো, পরীক্ষায় ইংলিশ নামটাও দিতে পারে। তাহলে ব্যক্তজীবীকে বলছে জিমনোস্পার্ম। এই প্রকার উদ্ভিদের ফল সৃষ্টি না হয় বীজগুলি নগ্ন অবস্থায় থাকে, তাহলে এদের বীজ কিন্তু বাইরে থেকে দেখা যায়। যেমন দেখো আম, একটা আমের কথাই বলি, আমের যে বীজ থাকে ভেতরে, আমের বীজটা কি আমরা বাইরে থেকে দেখতে পাই? হ্যাঁ কি না বলো? নিশ্চয়ই দেখতে পাই না, কারণ আমের চারিদিকে একটা শ্বাস থাকে, যেই শ্বাসটা কিন্তু আমের বীজটাকে ঢেকে রাখে। যেমন বেদানা, বেদানার ভিতরে যে বীজগুলো থাকে সেগুলোকে আমরা দেখতে পাই? একদমই পাই না। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে সব গুপ্তজীবী। তাহলে ব্যক্তজীবীর উদাহরণ কোনগুলো, ব্যক্তজীবীর উদাহরণ হচ্ছে যেমন হচ্ছে কি সাইকাস, পাইনাস, নিটাম, এইগুলো। কি বলছে, সাইকাস, পাইনাস, নিটাম, এগুলোকে কি বলবো আমরা, এগুলোকে আমরা বলবো ব্যক্তজীবী। বোঝা গেল? এবার চলে আসি আমরা গুপ্তজীবী। তাহলে গুপ্তজীবী কোনগুলো হবে, এই প্রকার উদ্ভিদের ফল সৃষ্টি হওয়ায় বীজগুলি ফলের মধ্যে আবৃত থাকে। যেমন যত রকমের ফল আমরা খাই, পেয়ারা, আপেল, আম, এগুলো সবই কিন্তু গুপ্তজীবী। বোঝা গেল? কিন্তু মাথায় রেখো, যেটা আমরা স্ট্রবেরি খাই, স্ট্রবেরি কিন্তু তোমার ব্যক্তজীবী। বোঝা গেল? দেখো এখানে কি বলছে, এই গুপ্তবীজী উদ্ভিদকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে একবীজপত্রী আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী কাদেরকে বলা হয়, যেসব উদ্ভিদের বীজ একটি বীজপত্র থাকে তাদেরকে কি বলা হয়, একবীজপত্রী। বোঝা গেল? তাহলে যাদের বীজপত্র মানে কি বলবো তোমাকে, যাদের বীজপত্রে একটি মাত্র বীজ থাকে তাদেরকে আমরা কি বলবো, একবীজপত্রী। যেমন দেখো ধান, গম, সুপারি, নারকেল, এগুলোকে আমরা কি বলবো, একবীজপত্রী। তাহলে একবীজপত্রী উদ্ভিদ আমরা চিনব কি করে, একটা শর্টকাট তো ট্রিক্স বলে যান স্যার, এত তো নাম মনে রাখার প্রয়োজন নেই। হ্যাঁ, একটা শর্টকাট ট্রিক্স বলে দিই, দেখবে যাদের স্থানীয় মূল থাকে না, কি বললাম, যাদের প্রধান মূল থাকে না তাদেরকে আমরা বলবো একবীজপত্রী। যেমন দেখো নারকেল, নারকেল গাছের কি একটা মূল আছে? না। নারকেল গাছের কি আছে, গুচ্ছমূল। ধানের কি মূল আছে? না, এদের গুচ্ছমূল। গমের গুচ্ছমূল। কিন্তু বলো তো মসুরি গাছ, মসুরি গাছের কি গুচ্ছমূল আছে? মসুরি গাছের কিন্তু গুচ্ছমূল নয়, কারণ একটা লম্বা শেকড় কিন্তু মাটির দিকে চলে যায়, তাই তো। রাই গাছ, সর্ষের গাছ, সর্ষের গাছ কি একবীজপত্র হবে? একদমই না, কারণ সর্ষের দেখবে একটা মূল আছে, সেটা মাটিতে লম্বা হয়ে চলে যায়। তাহলে এগুলো কিন্তু একবীজপত্রী না। তাহলে ওইগুলো কি, ওইগুলো হচ্ছে আমাদের দ্বিবীজপত্রী উদ্ভিদ। মনে থাকবে? আর একটা জিনিস তোমাকে বলে দিই, এখানে আর একটা জিনিস ভালো করে মনে রাখো। আর একটা জিনিস দেখো, একবীজপত্রী যদি পাতা দেখো, ভালো করে দেখো, ধরো আমি একটা পাতা অঙ্কন করলাম, ঠিক আছে, এ একটা পাতা। তাহলে একবীজপত্রী উদ্ভিদের এই যে পাতার যে শিরাগুলো, পাতার শিরাগুলো দেখবে এরকম এরকম থাকে, মানে সমান্তরাল। বুঝতে পেরেছো? দেখো ধান গাছের পাতাগুলো দেখবে এরকম, কলা গাছের পাতাগুলো দেখবে এরকম। কলা গাছের পাতাগুলো কীরকম হয়, এই একটা বড় পাতা, এই একটা বড় পাতা, এই মিডিল একটা শিরা গেছে, এরকম এরকম হয় না কলা গাছের পাতাগুলো? অর্থাৎ যে গাছের পাতার শিরাগুলো সমান্তরাল সেগুলোকে আমরা কি বলবো, একবীজপত্রী। এদের মূলটা হবে গুচ্ছমূল। মনে থাকবে?
এবার চলে আসো দ্বিবীজপত্রী। দ্বিবীজপত্রী কাদেরকে বলবো? যেসব উদ্ভিদের বীজ দুটি বীজপত্র থাকে তাদেরকে বলা হয় দ্বিবীজপত্রী উদ্ভিদ। যেমন উদাহরণ আম, জাম, কাঁঠাল, ছোলা, মটর, এগুলোকে আমরা বলবো দ্বিবীজপত্রী। তাহলে এদের চেনার উপায় কি? এদের চেনার উপায় হচ্ছে এদের মূল যেটা রয়েছে সেটার একটা স্থানীয় এবং কি থাকছে, একটা প্রধান মূল থাকছে, মনে থাকবে। আর এদের যে পাতাগুলো দেখো, তুমি যদি একটা আম গাছের পাতা দেখো, এরকম দেখো আম গাছের পাতাগুলো কী হয়, জালি আকৃত হয়, এরকম এরকম জালি 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 হয় না, এরকম কিন্তু জালি জালি হয়। আম গাছের পাতাগুলো দেখবে জালি জালি হয়। একটা বট গাছের পাতাগুলো কেমন হয়, জালি জালি হয়ে যায় না, জালের মতো হয়ে যায়, বুঝতে পেরেছো? তাহলে আম গাছের পাতাগুলো জালি হয়ে যায়। তারপরে আমরা কি দেখলাম? তারপরে আমরা দেখলাম জাম গাছের পাতাগুলো জালি জালি আকৃতির হয়ে যায়, ছোলা গাছের পাতাগুলো জালি জালি আকৃতির হয়। তাহলে এগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো অবশ্যই দ্বিবীজপত্রী উদ্ভিদ। বোঝা গেল? যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো। তারপর দেখো, আবার এছাড়াও আমরা উদ্ভিদকে আবার অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি বৃক্ষজাতীয় উদ্ভিদ। তাহলে বৃক্ষজাতীয় উদ্ভিদ কাকে বলা হয়? যেসব উদ্ভিদের প্রধান কাণ্ড দীর্ঘ, মোটা ও শক্ত হয়, তাদের শেকড় মাটির গভীরে প্রবেশ করে, এদেরকে বলা হয় বৃক্ষজাতীয় উদ্ভিদ। যেমন আম, কাঁঠাল, শাল ইত্যাদি। তাহলে এইগুলোকে আমরা কি বলবো? এগুলোকে আমরা বলবো বৃক্ষজাতীয় উদ্ভিদ। তারপর চলে আসো গুল্মজাতীয় উদ্ভিদ। কোনগুলো? গুল্মজাতীয় উদ্ভিদ মানে যারা ঝোপের মতো দেখতে, তাদেরকে কি বলা হয়? গুল্মজাতীয় উদ্ভিদ। যেমন জবা, গোলাপ, গন্ধরাজ, জুঁই, এগুলোকে আমরা কি বলবো? গুল্মজাতীয় উদ্ভিদ। তারপর নেক্সট চলে আসো, নেক্সট কি বলছে? বিরুৎ জাতীয় উদ্ভিদ। যে সকল উদ্ভিদ আকারে ছোট হয়, কি বলছে? যে সকল উদ্ভিদ আকারে ছোট হয় এবং যাদের কাণ্ড খুবই নরম প্রকৃতি, তাদেরকে বলা হয় বিরুৎ জাতীয়। যেমন ধান, গম, ঘাস, ঠিক আছে, তারপর এই সমস্ত। তাহলে এগুলোকে আমরা কি বলবো? বিরুৎ জাতীয়। আচ্ছা বলো তো আখ কি হবে? আখের যে আমরা রস খাই, আখটা কি হবে? অবশ্যই আখটাও কিন্তু আমাদের বিরুৎ জাতীয় উদ্ভিদ, মনে থাকবে। এছাড়া উদ্ভিদকে আমরা আরও অনেকগুলো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি ক্ষণজীবী উদ্ভিদ। ক্ষণজীবী মানে যারা অল্প সময়ের জন্য বেঁচে থাকে। যেসব উদ্ভিদ খুব কম সময়ের জন্য জীবনচক্র সম্পন্ন করে, তাদেরকে বলা হয় ক্ষণজীবী উদ্ভিদ। এরা 2 থেকে 3 মাসের মধ্যে ফুল ও ফল প্রদান করে। আর একবর্ষজীবী কাদের বলা হয়? যেসব উদ্ভিদের জীবনচক্র 1 বছর বা একটা ঋতুর পরে তারা মারা যায়, তাদেরকে বলা হয় একবর্ষজীবী। যেমন এরা একবার কিন্তু ফল দিয়ে মারা যায়। যেমন কলা গাছ দেখবে একবারই ফল দেয়, তারপর কিন্তু মারা যায়। যে উদাহরণ দেখো, যেমন ধান কবার ফল দেয়? একবারই ফল দেয়। গম কবার ফল দেয়? একবারই দেয়। তাই ধান, গম, সরষা এগুলো সবই কিন্তু একবর্ষজীবী। তারপর চলে আসি আমরা দ্বিবর্ষজীবী উদ্ভিদ। কাদেরকে বলা হয়? দ্বিবর্ষজীবী উদ্ভিদ বলা হয় যারা মানে 2 বছর বেঁচে থাকে। যেমন মূলা কিন্তু 2 বছর বেঁচে থাকে। বাঁধাকপি, গাজর এরা কিন্তু 2 বছর বেঁচে থাকতে পারে, তাই এদেরকে কি বলা হয়? দ্বিবর্ষজীবী উদ্ভিদ। তারপর চলে আসো, তারপর বলছে বহুবর্ষজীবী উদ্ভিদ। যে সকল উদ্ভিদ 2 বছরের বেশি বেঁচে থাকতে পারে, তাদেরকে কি বলা হয়? বহুবর্ষজীবী উদ্ভিদ। যেমন হচ্ছে আদা অনেক দিন বেঁচে থাকে। হলুদ, দূর্বা ঘাস এরা কিন্তু অনেক দিন ধরে বেঁচে থাকে বলে এদেরকে কি বলা হয়? বহুবর্ষজীবী উদ্ভিদ। ওকে, তাহলে আজকে আমরা কিন্তু এই পর্যন্তই পড়লাম। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও আমি ডিটেলসে পড়াবো। স্বভোজী উদ্ভিদ পড়াবো, তারপরে পরভোজী উদ্ভিদ পড়াবো, মৃতজীবী উদ্ভিদ পড়াবো, পরজীবী উদ্ভিদ পড়াবো, মিথজীবী উদ্ভিদ পড়াবো,
ঠিক আছে, পতঙ্গভুক উদ্ভিদ পড়াবো, এগুলো থেকে পরীক্ষা আসলে। এছাড়াও সর্পগন্ধা, শিংকণা, ধুতরা, তামাক, ঠিক আছে, আরোহী উদ্ভিদ, সরল ফল, যৌগিক ফল, জটিল ফল, গুচ্ছিত ফল, নিরস ফল, অল টোটাল তোমাদের এভরিথিং পড়াবো। শুধুমাত্র তোমাদেরকে এই সমস্ত ক্লাসগুলো করার জন্য আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে হবে। তো যারা কিন্তু 2024 যে সমস্ত স্টুডেন্টরা প্রাইমারি টেট 2024-এর জন্য প্রস্তুতি নিতে চাইছো, এখানে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ফোন করার মাধ্যমে তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের রেগুলার ক্লাসের টাইম 8:30 সপ্তাহে প্রতিদিনই আমাদের ক্লাস হয়ে থাকে। এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস, অল সাবজেক্ট অ্যানালাইসিস, টপিক ওয়াইজ ক্লাস, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস সমস্ত কিছু পেয়ে যাবে। আমাদের ক্লাস হয়ে থাকে টিচমেন্ট টিউশন অ্যাপস, আমাদের অ্যাপস রয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা এখানে প্রত্যেকটা ক্লাস লাইভ করতে পারবে এবং প্রত্যেকটা ক্লাস তোমরা রেকর্ডিং পেয়ে যাবে। ক্লাসের পরে থাকছে তোমাদের মক টেস্ট এবং ক্লাসের যে নোটস সেগুলো। তো সেগুলো তোমরা যদি রেগুলার পড়াশোনা করতে পারো, আশা করছি প্রত্যেকে 2024-এর প্রস্তুতি ভালো হবে। তো তোমরা যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে যোগাযোগ করো।